সত্যিকার অর্থেই রাজনীতিতে নীরবে নিবৃত্তে দুটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে, যেটা স্বাভাবিক জনগণের পারসেপশনে আসে না, কিন্তু অবাক লাগলো ঘটনা ঘটেছে, ঘটনা সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনে ডাকসুতে শিবির কোনোভাবেই নির্বাচিত হতে পারবে না, কোনোভাবেই নির্বাচিত হতে দেয়া যাবে না। মূল প্রতিপাদ্য বিষয় এটাই। আর এই বক্তব্যগুলো দিয়েছেন এই যে বাম রাম ছাত্রদল, তাদের বড় ভাইরা, বামদের বড় ভাই আছে না, তারা। সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি কথা পোস্ট করেছেন এই মুহূর্তে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন পাকিস্তানপন্থী সাদিক কায়ুমদেরকে বিজয়ী করা হয়। শেখ হাসিনাকে ফেরাতে বিরাট প্রজেক্ট, পুরো রাজনৈতিক অঙ্গন নড়ে চড়ে বসেছে, মুহূর্তেই দৃশ্যপট পাল্টে যাচ্ছে। এরাই কিন্তু নষ্ট করে ফেলবে আপনাদেরকে, বাঁচতে পারবেন না, এদেরকে জায়গা দিয়েন না। এরা রাজনীতির কিচ্ছু জানে না। এরা আপনার নেতাদের সঙ্গে, আপনার নেতাদের সঙ্গে এদের সম্পর্ক কি সম্পর্ক বুঝছেন তো? ওই সম্পর্কের কারণে ওইখানে নিয়ে দাঁড় করাই দিছে যে তোমাকে আমি স্বীকৃতি দিয়ে দিলাম, তুমি আমার বিএনপির নেত্রী, মানে তাকে বৈধ কইরা দিল। বৈধ কইরা অবৈধ অনেক সুযোগ সুবিধা সে নিয়ে নিবে। এরকম মমতাজদেরকে সংসদে ঢুকতে দিবেন না। আপনার দলের কর্মীদেরকে সাবধান করে দেন, ওরা বুঝতে পারতেছে না তো। 16 বছরও কোনো শিক্ষা নেয় নাই, কেউ কোনো শিক্ষা নেয় নাই। 54 বছর থেকে তো আমরাই নিজেরাই কোনো শিক্ষা নিয়ে নাই। এই আমরা পাবলিকরা কোনো শিক্ষা নেই নাই। শিক্ষা নিয়ে আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। শেখ হাসিনাকে ফেরাতে বিরাট প্রজেক্ট, পুরো রাজনৈতিক অঙ্গন নড়ে চড়ে বসেছে, মুহূর্তেই দৃশ্যপট পাল্টে যাচ্ছে। নেপথ্যে সেনাপ্রধান। এখন এই দুর্বল হার্টের চুপ্পু কোনো সাহস করছে না, চুপ্পু ভয়ের মধ্যে আছে। সেনাপ্রধান সাহস করছে, আপাকে ফিরিয়ে আনতে চায়, আপার জন্য তো কিছু করতে পারেনি, এখন করতে চায়, এবং রাজনীতিতে ফিরিয়ে আনতে চায়। মানে বিষয়টা এরকম যে ঠিক আছে, শেখ হাসিনা ফিরে আসলে তো কিছুদিন জেল খাটবে, তারপরে তাকে মুক্ত করবে, জামিনে বের হবে, তারপরে রাজনীতি করবেন, নির্বাচন করবেন। এ ধরনের খায়েশ জেগেছে এবং এটা দৃশ্যমান হতে শুরু করেছে। দর্শক, আওয়ামী লীগের লোকজন বিরাট মিছিল করেছে 5 আগস্টের পর, সবচাইতে বড় মিছিল করেছে লাস্ট শুক্রবার। এত বড় মিছিল 5 আগস্টের পর গোপালগঞ্জ আওয়ামী লীগ করতে পারে। কিছু গ্রেপ্তার হয়েছে, কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে, সেনাবাহিনী কোনো অ্যাকশন নেই। সারা দেশে আওয়ামী লীগ ধরার ক্ষেত্রে সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই, বরং আওয়ামী লীগের বড় বড় যাদের ফাঁসি হতো এরকম লোককে 5 আগস্টের অনেক পর নির্বিঘ্নে দেশ ছাড়তে দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হাসান মাহমুদ, আরাফাত। এদের তো ফাঁসি হতো দেশে থাকলে, তাদেরকে দেশ ছাড়তে দিয়েছে কে? কিভাবে দেশ চালু? এর কোনো জবাব বা এর জন্য ওয়াকারকে জবাবদিহিতার আওতায় আনা যায় না। সে ওয়াকার নানান চেষ্টা করছেন হাসিনাকে ফিরিয়ে আনতে, যেটা সরকারও টের পেয়েছে, কিন্তু সরকার আবার গোপন করার চেষ্টা করছে। যেমন আসিফ নজরুল বলছে, হ্যাঁ, প্রধান বিচারপতির সাথে কোনো মিটিং হয়, অথচ প্রধান বিচারপতির সাথে মিটিং করেছে, প্রধান বিচারপতিকে প্রস্তাব দিয়েছে, প্রধান বিচারপতি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা বানানোর প্রস্তাব দিয়েছে, আপনি উপদেষ্টা হন। যদিও প্রধান বিচারপতি উপদেষ্টা হলে এটাকে আমরা ওয়েলকামই জানাতাম, যদি রাজনৈতিক দলগুলোর সর্বসম্মতিতে হয়, কারণ প্রধান বিচারপতি অসাধারণ লোক, বরং ইউনুসের চাইতে তার যোগ্যতা, কোয়ালিটি অনেক অনেক গুণ বেশি। ইউনুস দুর্বল চিত্তের লোক, রাজনীতি বোঝে না, কিন্তু প্রধান বিচারপতি সত্যি বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ প্রধান বিচারপতি বলা যায়। তার বাবা মায়ের যে প্রোফাইল, তার যে পারিবারিক চেতনাবোধ এবং তার যে ক্যারিয়ার, এটা সত্যিকার অর্থে অসাধারণ। এবং এখন পর্যন্ত প্রধান বিচারপতি হওয়ার পর যেগুলো বিচার করেছেন, যেমন এটিএম আজহারুল ইসলাম মামলা কিংবা এই ডাকসু নির্বাচন সংক্রান্ত, সবগুলো পজিটিভ, কোনোভাবে প্রভাবিত হননি। এখন প্রধান বিচারপতির কাছে ওয়াকার কেন গিয়েছিলেন, রাষ্ট্রপতির কাছে কেন গিয়েছিলেন? হ্যাঁ, ওটা একটা রুটিন মিটিং ছিল, কিন্তু প্রস্তাব কি দিয়েছিলেন? জরুরি অবস্থা বা নানান কিছু, এগুলো সব হাসিনাকে ফিরিয়ে আনার একটা চেষ্টা। এবং এটা ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে বা হাসিনার সাথে, এদের সাথে দেখা সাক্ষাৎ। এমনকি সরকারের কেউ বা সেনাবাহিনীর কেউ এতে এতটা ক্ষুব্ধ, কেউ বলছেন যে ওয়াকারকে হাউস অ্যারেস্ট করা দরকার, এই তাকে চিপ থেকে সরিয়ে দিয়ে, যাতে না যেতে পারে, কারণ হাসিনার সাথে যোগাযোগ করে নিয়মিত। এই যে সেনাপ্রধানের কিছু নড়াচড়া, আরো অনেক আছে, আরো অনেকের কাছে যায় যে প্রধান উপদেষ্টা ইউনুস সরকার রাখবো না। ওয়াকারের একটা প্ল্যান হচ্ছে 28 অক্টোবরের পর ইউনুস সরকারকে রাখবে না, 28 অক্টোবরের পর 1 নভেম্বরের দিকে একটা নতুন সরকার নিয়ে আসা, এটা হচ্ছে ওয়াকারের প্ল্যান। তো এই জায়গায়
এক একজনের কাছে দৌড়ঝাঁপ করছে যে আপনি প্রধান উপদেষ্টা হবেন কিনা, অমুক সাবেক নির্বাচন কমিশনার কাছে, অমুক প্রধান বিচারপতির কাছে নানান চেষ্টা করছে। এবং এরকম কিছু তৎপরতায় অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগ ঢাকায় বিশাল মিছিল করেছে। এবং এই মিছিল দেখেন, ডিজিএফআই ইনফরমেশন সেল যথেষ্ট শক্তিশালী, কিন্তু তারা তথ্য পায় না, তারা জানে না। আমি বলেছিলাম আমাদের কাছে তথ্য আছে যে দেশের বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ যুবলীগের লোকজন ঢাকায় আসে, কেউ গাজীপুরে, কেউ টঙ্গীতে, কেউ নারায়ণগঞ্জে থেকেছে, এরা শুক্রবার মিছিল করতে পারে। আমরা বৃহস্পতিবার রাতে ভিডিওতে বলেছিলাম, যারা শোনেন না আপনাদের মনে করিয়ে দিই, ওই যে ছাত্রদল বহিরাগত ধরে আনে প্রচারণা চালাতে, যে ছাত্রদলের ইন্টারনাল ক্লাস কনফ্লিক্ট, যার ফলে ডাকসুতে প্রচারণা চালানো, লিফলেট বিতরণ করতে ছাত্রদল কর্মী খুঁজে পায় না, এজন্য ঢাকা কলেজ, বাংলা কলেজ থেকে কর্মী ধরে আনে এবং প্রচুর বহিরাগত এসেছে। ওই আলোচনার মধ্যে আমি এটা বলেছিলাম যে দেশের বিভিন্ন জায়গা থেকে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এসেছে, তারা ঢাকায় বড় মিছিল করতে চায়। হ্যাঁ, বড় মিছিল করেছে। এখন এই বড় মিছিল করেছে কিসের ভিত্তিতে? ওয়াকারের গ্রিন সিগন্যালে, ওয়াকারের তৎপরতায় অনুপ্রাণিত হয়ে, যে না আমাদের ওয়াকার আব্বা মনে হয় হাসিনাকে আপাকে ফিরিয়ে এনে দিবে, অতএব আমরা একটু নড়াচড়া দিই। অনেকে আশায় বুক বেঁধেছে। ফেসবুকে আওয়ামী লীগের সাথে তো আমার যথেষ্ট যোগাযোগ, কানেক্টেড। পালাতক যারা ছাত্রলীগ নেতা আছে দেশের বিভিন্ন জায়গায়, তারা বলছে তারা খুব কনফিডেন্ট, না ওয়াকারই জাতির ভরসা। এবং জাতীয় পার্টি ঘোষণা দিচ্ছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। আপনারা দেখেছেন না, সেনাবাহিনীকে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ দিয়েছে, জাতীয় পার্টিও ধন্যবাদ দিয়েছে। এবং জাতীয় পার্টি এই যে হাম্বিতাম্বি করে গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করতে চায়, এই যে বড় বড় কথা বলছে, কিসের ভিত্তিতে বলছে? কার সাহসে বলছে? সেনা প্রধানের ইঙ্গিতে বলছে, তার ব্যাকআপে বলছে। তা বাংলাদেশে এটা চলছে দর্শক। এবং এই প্রশ্নগুলোর উত্তরই মেলানো সম্ভব না যে এত বড় মিছিল আরো কয়েক জায়গায় আওয়ামী লীগ কিভাবে করেছে, তার মধ্যে থেকে মাত্র 8 জন গ্রেপ্তার হয়েছে। ওরা তো নামতেই পারার কথা না, যেই ব্যানার নিয়ে নামতে যাবে তখনই সব ধরে ফেলা হবে। গোয়েন্দা তত্ত্ব এইভাবে থাকা উচিত ছিল। আর আওয়ামী লীগ কিছুতেই জামাতের মতো এত স্মার্ট না যে সব গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে তারা একটা মিশন সাকসেসফুল করতে পারবে না। আওয়ামী লীগ খুব সহজে ধরার কথা, এরা খুব সহজ সরল বা অতটা চালাক না। আর যারা বিশ্ববাট পারে এরা পালাতক। এখন যারা আছে এরা মাথা মোটা, এরা বোকাশোকা না হলে তো এই মুহূর্তে আর রাজপথে নামে না। রাজপথে নেমে তাও আবার হাসিনের স্লোগান দেয় না। একটু চালাক হলে তারা রিফাইন্ড আওয়ামী লীগের কথাবার্তা বলতে হয়, অথবা মুক্তিযোদ্ধা সেজে সভা সেমিনারের চেষ্টা করতে। এইভাবে রাজপথে নামতো না একটু চালাক হলে। চালাকটা তো সব পালিয়েছে। এখন যারা রাজপথে নেমে গ্রেপ্তার হচ্ছে ওরা তো বোকা, দুনিয়ার বোকা, বোকার ঘরে বোকা। তা এদের এই বোকাশোকা লোকদের যে মিছিল, এইটার তথ্য গোয়েন্দারা আগে কেন জানবে না? এটা নিয়ে নানান সন্দেহ সংখ্যা। এই জায়গায় হচ্ছে ওয়াকারের ম্যাজিক। ওয়াকার সুযোগ দিচ্ছে। একদিকে জাতীয় পার্টিকে আপনারা দেখেছেন যে জাতীয় পার্টি বলে গণ অধিকার পরিষদ নিষিদ্ধ চাই, আবার বিএনপি জাতীয় পার্টির পক্ষে বিবৃতি দেয়। এগুলো ওয়াকারের তৎপরতার কারণে বিএনপির ওই বিবৃতি জাতীয় পার্টির পক্ষে, ওটা ডিজিএফআই থেকে, কোচুগার থেকে লিখে দেওয়া হয়েছে। তার ফলে রিজভির এই বিবৃতি, রিজভি তো বলেছিল যে জাতীয় পার্টিকে আপনাদের রক্ষা করবো কেন? আপনার গুম খুনের সময় ইলিয়াস আলী গুম বা অমুক গুম তমুক গুমের সময় আপনি কোথায় ছিলেন? কিন্তু সেই রিজভি এখন বিবৃতি দিয়েছে কঠোর ভাষায় যে গণ অধিকার পরিষদের উচ্ছৃঙ্খল সন্ত্রাসীরা বা যুবকরা এই হামলা করেছে, এটা নিন্দনীয়। তাহলে কি বোঝা গেল? ওই বিবৃতি রিজভি লিখেছে, ওই বিবৃতি কোচুগার থেকে লিখে দেওয়া হয়েছে রিজভিকে, বিএনপি ওটা জাস্ট পাবলিশ করেছে। আজকে কনফার্ম হয়ে গেলাম বিএনপি ক্ষমতায় যাবে। কেন কনফার্ম হইলাম জানেন? আমাদের সিনেমার নায়িকারা নেমে গেছে মাঠে। এমন একজন নায়িকা চলে গেছে বর্ষপূর্তি উদযাপন করতে। 47তম বর্ষপূর্তি হয়েছে না বিএনপির, সেটা উদযাপন করার জন্য 7 ঘন্টা গাড়ি জার্নি কইরা, মানে কার, নিজের কার নিয়া 7 ঘন্টা জার্নি কইরা কুষ্টিয়ায় গেছে 47তম জন্মবার্ষিকী উদযাপন করার জন্য। উনাকে নিয়ে গেছেন ওইখানে বিএনপির একজন নেতা। উনি কে আপনারা জানেন? হ্যাঁ, উনি দেখেন 6 মাস মুসলিম থাকে, 6 মাস হিন্দু থাকে। হ্যাঁ, 6 মাস বোরকা পরে, 6 মাস সিঁদুর লাগাইয়া চলে। উনার চরিত্রটা কেমন আপনারা বুঝবেন। উনি শেখ হাসিনার নাম মুখে নিতে যায়া উনি একটা অনুষ্ঠানে ওনাকে জিজ্ঞেস করছিল শেখ হাসিনার ব্যাপারে, তো উনার নাম নেওয়ার আগে মাথায় ঘোমটা দিল। এখান থেকে শাড়িটা টাইনা নিয়া মাথায় ঘোমটা নিয়া বললো উনার নাম নেওয়ার আগে অবশ্যই আমি মাথায় ঘোমটা দিতে চাই। মানে কি শ্রদ্ধা, কি ভক্তি। এবং ফেরদৌসের ভোটও চাইছে কিন্তু উনি ট্রাকের উপরে নাইচা। এখন উনি যায়া বলতেছে কুষ্টিয়ায়, আমি আপনাদেরই মেয়ে, পার্শ্ববর্তী গ্রামে থাকি, মানে আমি বগুড়ায় থাকি, বগুড়ার সন্তান, আমি দেশের সেবা করতে চাই। এবং এই যে আমাকে নিয়ে আসছে উনিও দেশের সেবা করতে চায়, উনাকে দেশের সেবা করতে দিবেন। দেখেন, এই নায়িকা কিন্তু বুঝা ফেলাইছে যে বিএনপি ক্ষমতায় যাবে। আওয়ামী লীগ যদি মনে করেন আর 4 বছর থাকতো, উনি সংসদে চলে যাইতো। আওয়ামী লীগ যদি না পালাইয়া যাইতো, হ্যাঁ শেখ হাসিনা, আওয়ামী লীগ আছে, শেখ হাসিনা যদি না পালাইয়া যাইতো, এই নায়িকা কিন্তু সংসদে চলে যাইতো। এই সংসদে মমতাজ তো গেছে, তাই না? ওইখান থেকেই উৎসাহ প্রেরণা পাইছে যে মমতাজের মতো মানুষ যদি যাইতে পারে, আমরা যাইতে পারুম না কেন? আমাদের কোয়ালিটি তো আরো ভালো। যার জন্য এইসব পুরানা মাল, বুঝছেন, নতুন প্যাকেটে সামনে চলে আসছে। এটাই কি রাজনীতি? হ্যাঁ, এটাই রাজনীতি। আমি তো তারেক সাহেবের কাছে অনুরোধ করব, প্লিজ আপনি এদিকে নজর দেন। হ্যাঁ, ওই চাঁদাবাজি করলে বা নিজেরা কোবাকবি করলে বহিষ্কার করবেন, ওইটা ঠিক আছে,
কিন্তু এটা আরো ডেঞ্জারাস। হ্যাঁ, এই যে ঢুকাই দিতেছে ভাইরাস, এই ভাইরাস যায় আপনার নেতাদেরকে নষ্ট করে দিবে। অতীতে আওয়ামী লীগে কি হয়েছে দেখেন নাই? এরাই কিন্তু নষ্ট করে ফেলবে আপনাদেরকে, বাঁচতে পারবেন না, এদেরকে জায়গা দিয়েন না। এরা রাজনীতির কিচ্ছু জানে না। এরা আপনার নেতাদের সঙ্গে, হ্যাঁ আপনার নেতাদের সঙ্গে এদের সম্পর্ক কি সম্পর্ক বুঝছেন তো? ওই সম্পর্কের কারণে ওইখানে নিয়ে দাঁড় করাই দিছে যে তোমাকে আমি স্বীকৃতি দিয়ে দিলাম, তুমি আমার বিএনপির নেত্রী, মানে তাকে বৈধ কইরা দিল। বৈধ কইরা অবৈধ অনেক সুযোগ সুবিধা সে নিয়ে নিবে। এরকম মমতাজদেরকে সংসদে ঢুকতে দিবেন না। আপনার দলের কর্মীদেরকে সাবধান করে দেন, ওরা বুঝতে পারতেছে না তো। 16 বছরও কোনো শিক্ষা নেয় নাই, কেউ কোনো শিক্ষা নেয় নাই। 54 বছর থেকে তো আমরাই নিজেরাই কোনো শিক্ষা নিয়ে নাই। এই আমরা পাবলিকরা কোনো শিক্ষা নিয়ে নাই। শিক্ষা নিলে এরকম কিছু হয়? দেখেন, এই যে বারবার বলা হচ্ছে মব জাস্টিস, আজকে যেটা হয়ে গেল, এই যে জাতীয় পার্টির অফিসে যায় হামলা করলো, আগুন দিয়া পোড়ায় দিল। পোড়াইতে ওই যে নামাজের যে জায়গা থাকে, নিচে যে কার্পেট বিছানো থাকে নামাজের জন্য, নামাজের ঘরগুলা ভাগ করা থাকে, ওরকম একটা এরো চিহ্ন দেওয়া থাকে, মানে সেজদা দেওয়ার জন্য। এই কার্পেটটাও তো পুইরা গেল আগুন দেওয়াতে। আর যেসব অফিস আপনারা পোড়াইতেছেন, ওগুলা তো তাদের ভাড়া নেওয়া, অরিজিনাল মালিক তো অন্য। ওই মালিকের বিল্ডিংটা যে পুইরা গেল, ওই বিল্ডিংটা যে ক্ষতিগ্রস্ত হইলো, এইটা কি করে আপনারা পোষাবেন? এইটা কেন করলেন? আপনারা আজকে 3টার সময় কোথায় যেন দাঁড়াবেন শাহবাগে, ওইখান থেকে রাজনৈতিক বক্তব্য দিবেন, সরকারের কাছে দাবি তোলেন নিষিদ্ধের জন্য, আইনের আশ্রয় নেন, হাইকোর্টে যায় রিট করেন। আপনারা কেন যায় আগুন জ্বালাবেন, কেন যায় পোড়ায় দিবেন? এগুলো দেখতে কেমন দেখায় ভাই? এগুলো দেখলে মনে হয় দেশে আইন শৃঙ্খলা আছে। শাহবাগ থেকে যদি একটা রাজনৈতিক বক্তব্য আসতো সেটা ঠিক ছিল, কিন্তু তা না কইরা যেটা করলেন সেটা মব জাস্টিস হয়ে গেল। আর এই মব জাস্টিস কোথায় না হচ্ছে ভাই? দেখেন, আইন আদালতের দিকে তাকান, আদালতের করিডোরে কি হচ্ছে? গাড়ি থেকে যখন আসামি নামায়, তারপরে ভাই দেখবেন ওই আসামিকে মনে হয় 200-300 পুলিশ ঘিরে রাখছে, পাশি বাজাইতেছে, সাংবাদিকরা দৌড়াইতেছে, ইউটিউবরা দৌড়াইতেছে। আজকেও আদালতের ভিতরে যে পান্না নামে একজন সাংবাদিক আছে না, মঞ্জুরুল আলম পান্না, এই লোককে কেন অ্যারেস্ট করলো, এটা নিয়েও কিন্তু আজকে ধাক্কাধাক্কি হয়েছে, সাংবাদিকের গায়ে হাত তোলা হয়েছে। এই যে আদালতের ভিতরে, আদালত অঙ্গনে এই ধাক্কাধাক্কি, ডিম মারামারি, এই যে বাজে গালাগালি, এই জিনিসটা যদি আদালত পাড়ায় হয়, যেখানে যে মানুষ আশ্রয় নিবে, এই আইনের কাছে যে আশ্রয় নিবে, ওইখানে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে ভাই দেশের কি অবস্থা? বিরাট বড় প্রশ্ন না? হ্যাঁ, বিরাট বড় প্রশ্ন। দেখেন, আমাদের আইনমন্ত্রী আসিফ নজরুল স্যার, হ্যাঁ স্যার, আপনি কেন আমাদেরকে এই পথে নিয়ে আসলেন? আমি জানি না। এই জুলাই গণ অভ্যুত্থানে আমার যেটুকু ধারণা, 5ই আগস্ট 2024 5 তারিখে এই ছাত্ররা আপনার উপরই ভরসা করছিল, কারণ আপনি আইনের টিচার। ওনারা প্রথম আপনার কাছেই গেছিল, এটা আমার ব্যক্তিগত ধারণা, যে উনি আমাদের মুরব্বী, উনি আমাদেরকে একটা রাস্তা দেখাবেন যে আমাদের এরপরে কি করণীয়। আর উনি যে রাস্তাটা দেখাইছেন ভাই, খুব জটিল রাস্তা। আইন টাইন সামনে রাইখা এমন ভাবে একটা সরকার তৈরি করার পরামর্শ দিছে। শুধু উনি একা না, এখানে অনেকেই জড়াইয়া গেছিল। 5ই আগস্টের পরে সব দলের লোকই যায় জড়াইয়া গেছিল। সবাই পরামর্শে এই আইনমন্ত্রী এমন একটা সরকার গঠন করে দিল যে প্রেসিডেন্ট থাকবে ছুপ্পুর সাহেব, যাকে আপনারা তাড়াইলেন তার প্রেসিডেন্টকে রাইখা দিলেন, উনাকে সরানো যাবে না। ওকে, সবচেয়ে বড় দোষরকে আপনারা রাষ্ট্রপতি হিসাবে রাইখা দিলেন। আর ওই যে ছোট ছোট দোষরদের অফিস পড়াইতে হবে কেন এখন? আপনারা কি মনে করছেন যে শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা যারা পালায়া চলে গেছে, তারা একা একাই এইসব কাজ করছে? তাদেরকে কে পরিচালনা করে? এই যে সচিবালয়, দেশের হৃৎপিণ্ড সচিবালয়, এই সচিবরাই কিন্তু তাদেরকে পরিচালনা করে। বর্তমানে যে সরকার চালাইতেছে, এই যে উপদেষ্টারা, ওনাদেরকে কে পরিচালনা করে? এই সচিবরা। ওনারা কি দেশের সম্বন্ধে কিছু জানে? এই যে আসিফ মাহমুদ দেশ কেমনে চালাইতে হয় জানে? কে পরিচালনা করতেছে পিছন থেকে? এই সচিবরা। এই সচিবরা কারা? এরা তো ভাই শেখ হাসিনার সরকারকে চালাইছে, এরাই তো তারা। এই দোষরদেরকে রাইগা ওই অফিস চালায়া লাভ হবে? অরিজিনাল জায়গায় হৃৎপিণ্ডের ভিতরেই তো দোষর ভর্তি। ওই দোষরদের কারণেই তো আজকে, ওই দোষরদের বুদ্ধি পরামর্শের কারণেই তো জুলাই সনদপত্র থাইমা আছে, জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি থাইমা আছে। আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো, আমরা একজন সঠিক বিচারপতি পাইছিলাম ভাই, মাননীয় বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। উনি ওই জায়গাটায় ছিল বইলা, ওই চেয়ারে ছিল বইলা আমরা এখনো টিকে আছি, নাহলে কিন্তু আমরা ষড়যন্ত্রের শিকার হয়ে যেতাম। শুধু কি এই সচিবালয়ের ভিতরেই দোষররা আছে? প্রতিটি জায়গায় দোষররা আছে। ডক্টর ইউনূস স্যার বলছিল না যে কোথায় নাই তারা? আপনার পাশের বাড়িতেও তো আছে তারা। আছে রে ভাই, আওয়ামী লীগ করে না, পুরো বাংলাদেশ খুঁজলে পাইবেন, একটা গ্রাম পাইবেন, একটা শহর পাইবেন। আরে এমনও তো বাড়ি আছে যে এক ভাই আওয়ামী লীগ করে, আরেক ভাই জামাত করে, আরেক ভাই বিএনপি করে। এটাই তো বাস্তবতা, তাই না? তার মানে কি, ওই দোষর যদি আপনি বাঁচতে যান, ওই কম্বল বাছার মতো হবে, কম্বলের কিছুই থাকবে না। কম্বলের লোম বাঁচলে কম্বল থাকে নাকি? ছড়ায় ছিটায় সারা বাংলাদেশেই তো আছে দোষর। কতজনের বিচার করবেন? এটা কি হয়? এটা হয় না। এইভাবে দেশ চলতে পারে না। আমাদের যে বর্তমান উপদেষ্টারা যারা আছে, ইয়াং একজন ছিল আসিফ মাহমুদ,
ইদানিং উনার টেস্ট ভেস্ট একটু কম দেখতেছি। আর আসিফ নজরুল সাহেব কিন্তু সবাই টার্গেট করে রাখছে। উনার কার্যকলাপে কেউ খুশি না ভাই, কেউ খুশি না। আমি ব্যক্তিগতভাবে কেন খুশি না, যে উনি আইনের লোক হইয়া এই যে বর্তমান সরকারকে এত বড় আইনি জটিলতায় কেন ফেললো, তাই না? উনার মতো লোক থাকতে বর্তমান সরকার আইনি জটিলতায় কেন করছে? দেখেন দিনের পর দিন গত 13টা মাস ওনারা খালি মিটিং করতেছে, সিটিং দিতেছে, চা নাস্তা খাইতেছে। ফলাফল কি? কোনো ফলাফল তো আমরা এখনো পাই নাই। কিন্তু ডক্টর ইউনূস স্যার তো কথা দিছিল যে উনি 3টা ওয়াদা পূরণ করবে। আমি যতটুকু মনে করি ব্যক্তিগতভাবে ওই ওয়াদা পূরণ করার সময় চলে আসছে, ওই ফলাফল পাবার সময় চলে আসছে। জুলাই সনদপত্র ঘোষণা হবেই, যে কোনো অ্যাঙ্গেলে হোক এটা হবেই। আর এটা হবে বোঝাই চারিদিকে এই অস্থিরতা। দেখেন আজকেও কিন্তু জুম্মার পরে মিছিল বাইর হইছে আওয়ামী লীগের, দৌড়াইতেছে আর কইতাছে, হ্যাঁ মোবাইল অন কইরা লাইফে দৌড়াইতেছে আর জয় বাংলা স্লোগান দিতেছে। কারণ ওর ওইটুক ফুটেজই দরকার, ওইটুক ফুটেজ সারা বিশ্বে ছড়াই দিবে এবং আওয়ামী লীগ বুঝাবে দেখেন আমাদের হাসিনা আপার জন্য এখনো দেশের মানুষ কিভাবে লাইফ রিস্ক নিয়ে রাস্তায় নাইমা দৌড়াইতেছে, মিছিল করতেছে। এইটা বুঝাবে, এটা আরো বাড়তে থাকবে। কারণ সরকার যেন কোনো অ্যাঙ্গেলেই জুলাই সনদপত্র ঘোষণা দিতে না পারে এবং কোনো অ্যাঙ্গেলেই যেন পিআর সিস্টেমে না যেতে পারে, কোনো অ্যাঙ্গেলেই যেন স্থানীয় নির্বাচনে যাইতে না পারে। ওই পুরানা সিস্টেমে একটা নির্বাচন যেন তেন একটা নির্বাচন হয়ে যাক এবং ডক্টর ইউনূসকে কোনো মতো বিদায় করতে পারলে তাদের পথের কাঁটা সইরা যায়, আর কোনো বাধা থাকে না। তাদের রাস্তা তারা কইরা নিবে, যার কান্দেই ভর কইরা হোক রাস্তা তারা পাওয়া যাবে। এটার ইঙ্গিত তো আমরা এখন পাচ্ছি, তাই না? এবং বর্তমান সরকার চুপচাপ। এই মুহূর্তে ডক্টর ইউনূসের একটা ভাষণ খুবই জরুরি জাতির উদ্দেশ্যে, কারণ ওনার ক্যাবিনেটে যারা আছে সবাই চুপচাপ। এই উপদেষ্টাদের অনেকেই নাকি টাকা পয়সা মারিং কাটিং করতেছে, বিদেশে টাকা পাচার করতেছে, এরকম অভিযোগ শোনা যাচ্ছে। এগুলা কিন্তু সামনে চলে আসবে, কেউ ঠেকাইতে পারবেন না। ভাই ব্রাদার, হতাশ হবার কিছু নাই। জুলাই গণ অভ্যুত্থানের এই যে জওয়ানরা কিন্তু ঘুমায়া যায় নাই, ওরা আছে সবকিছু দেখতেছে। অন্যায় কেউ মাইনা নিবে না ভাই। আপনি অন্যায় মাইনা নিবেন না, আমি মাইনা নিব, মাইনা নিবে না। এইভাবে এই জেনারেশনও মাইনা নিবে না। সবাই সাবধান হয়ে যান। পুরানা মাল নতুন ভাবে প্যাকেট কইরা আমাদেরকে খাওয়াইতে পারবেন না, এই জাতি আর খাবে না। ভিডিওটা শেষ করার আগে সরকারকে শুধু বলবো, ডক্টর ইউনূস সরকারকে নির্বাচনটা সুষ্ঠুভাবে কইরা দিয়া যান এবং ওয়াদাটা পূরণ করেন। আগে ওয়াদা পূরণ করেন, তারপরে নির্বাচন দেন। যদি শুধু খালি নির্বাচন দেন, ওই নির্বাচনে কি হবে এখনই তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখনই বোঝা যাচ্ছে নির্বাচনে কি হবে। পৃথিবীর সবচেয়ে বড় জঘন্যতম নির্বাচন হবে এই সামনের নির্বাচন। যদি কোনো সংস্কার না কইরা, জুলাই গণ অভ্যুত্থানের সনদপত্র না দিয়া, নতুন পদ্ধতিতে যদি দেশ না করেন, আগামী নির্বাচন হবে পৃথিবীর সবচেয়ে জঘন্য নির্বাচন। ভারত যে আওয়ামী লীগকে নরমালাইজ করার চেষ্টা করতেছে, এটার আরেকটা প্রমাণ আমি আজকে আপনাদের দেবো। অনেক প্রমাণ আছে ইতিমধ্যেই। মানে এই যে এই জুলাই গণহত্যায় প্রায় 1,500 মানুষ মারা গেল, 20,000 পঙ্গু হলো, এটাকে আস্তে আস্তে মানে জনগণের মন থেকে সরিয়ে নরমালাইজ করার চেষ্টা কিন্তু ভারত করতেছে। পাশাপাশি আওয়ামী লীগকে বাংলাদেশে ব্যাক করার পরিকল্পনা আছে। এখন মানবিক কারণে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, ভালো কথা, যেমন ভাবে তারা দাঁড়িয়ে আমাকে আশ্রয় দিয়েছে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।